আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন নিয়ে আলোচনা করব। তো তার আগে আমি এই পাঠে সম্পর্কিত গুরুত্বপূর্ণ যে বিষয় আছে সেগুলো আমরা একটু লক্ষ্য করি। প্রথমে আমি একটা চিত্র দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে একটা মিরর আছে, অর্থাৎ একটা দর্পণ। আর এখানে একটা আলোর প্রতিফলন যেটাকে বলা হয় একটা আলোক রশ্মি, হ্যাঁ, একটা আলোক রশ্মি এখানে ফালানো হয়েছে। তো এইখানে যখন আলোটা রিফ্লেক্স হবে, অর্থাৎ রিফ্লেক্টেড হয়ে আরেকটা আলো এই দিক বরাবর যখন চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় আলোর প্রতিফলন। হ্যাঁ, অর্থাৎ আমরা আলোর প্রতিফলনের সংজ্ঞাটা যদি এভাবে দেখি, আলোর প্রতিফলন অর্থাৎ আলো যখন বায়ু বা অন্য স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে যাওয়ার সময় অন্য কোনো মাধ্যমে বাধা পায়, তখন দুই মাধ্যমের বিভব তল থেকে কিছু পরিমাণ আলো প্রথম মাধ্যমে ফিরে আসে, একে আলোর প্রতিফলন বলে। তো আমরা সংজ্ঞাটা একটু বোঝার চেষ্টা করি। সেটা এরকম হয়, অর্থাৎ এখানে যে যে বিষয়টা বলতে যাচ্ছি, দুইটা মাধ্যম, অর্থাৎ আমি যদি এটাকে ভাগ করি, হ্যাঁ, এটা আমার প্রথম মাধ্যম ছিল, এটা প্রথম মাধ্যম, এটা আমাদের সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় মাধ্যম। অর্থাৎ আমি প্রথম মাধ্যম থেকে আলো এই একটা কোনো একটা মাধ্যমের মধ্যে অর্থাৎ বিভব তলের মধ্যে আলোর মানে আলো আমি কি করছি, একটা আলো রশ্মি ছাড়ছি। তো এটা ছাড়ার পরে ওই মাধ্যমে যখন বাধা পাইছে, এই বাধা পাওয়ার পরে আমার অবশ্যই কিছু আলো, হয়তো কিছু আলো প্রতিসরণ করতে পারে, অর্থাৎ এই মাধ্যমের ভিতর দিয়ে চলে আসতে পারে। অবশ্যই কিছু আলো আমাদের প্রতিফলিত হবে, অর্থাৎ প্রতিফলন ঘটবে। যে আলোটা প্রতিফলন ঘটবে আমরা কি সেটাকে আলোর প্রতিফলন বলবো। অর্থাৎ আমরা সংজ্ঞাটাকে এভাবে মেমোরাইজ করতে পারি, অর্থাৎ আলো যখন বায়ু বা অন্য স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে, অর্থাৎ প্রথম শর্ত মনে রাখতে হবে অবশ্যই বায়ু মাধ্যম বা অন্য কোনো স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে যখন যাওয়ার সময় কোনো একটা মাধ্যমের মধ্যে বাধা পাবে। হ্যাঁ, অর্থাৎ আলো প্রথম ছাড়া হয়েছে, তারপর বাধা পাইছে, কিন্তু শর্ত হলো বায়ু অথবা কোনো স্বচ্ছ মাধ্যমে বাধা পাওয়ার পরে যে পরিমাণ আলোটা, অর্থাৎ কিছু পরিমাণ আলোটা অবশ্যই প্রথম মাধ্যমে ফিরে আসছে। হ্যাঁ, এইটা তো প্রথম মাধ্যম ছিল, তো প্রথম মাধ্যমে ফিরে আসাটাকে আমরা আলো প্রতিফলন হিসাবে গণ্য করি। চলো আমাদের দ্বিতীয় সংজ্ঞা আছে এরকম, আলোর প্রতিফলনের কয়েকটা ঘটনা আছে, সেটা হলো আলোর নিয়মিত প্রতিফলন। তো আলোর নিয়মিত প্রতিফলনটা কি? অর্থাৎ আলোর নিয়মিত প্রতিফলন হচ্ছে, অর্থাৎ একগুচ্ছ, আমরা কি এটাকে প্রমাণ করার জন্য অবশ্যই একগুচ্ছ আলোক সমান্তরাল আলোক রশ্মি নিতে হবে। অর্থাৎ একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো পৃষ্ঠে আপতিত হয়, অর্থাৎ কোনো একটা মাধ্যমে, ওই যে একটা মাধ্যমের কথা বলছি, এটা একটা মাধ্যম, এই মাধ্যমের একগুচ্ছ হয়, আমরা এখানে চারটা, হ্যাঁ, যে সমান্তরালভাবে আমি আলোর রশ্মি আমি যখন এটাকে ছাড়লাম, তখন ওই যে মাধ্যমে বাধা পাওয়ার পরে ঠিক যেভাবে ওরা আসছে, ঠিক ওই রকমভাবে সমান্তরালভাবে তারা প্রতিফলিত হচ্ছে। অর্থাৎ দেখো এখানে বলছি, অর্থাৎ যদি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলনের পর রশ্মিগুচ্ছ যদি সমান্তরাল থাকে বা অভিসারী বা অপসারী গুচ্ছ পরিণত হয়, তবে আলোর সেই প্রতিফলনকে নিয়মিত প্রতিফলন বলে। একটা নিয়মভাবে চলতেছে। অর্থাৎ এটার জন্য একটা শর্ত আছে, প্রতিফলক পৃষ্ঠ মসৃণ হলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, আর সমতল দর্পণে আলোর নিয়মিত প্রতিফলন হয়। সবসময় মনে রাখবা, এক্ষেত্রে প্রত্যেকটি আলোক রশ্মি আপতন কোণ সমান হয় এবং প্রতিফলন কোণগুলো কি হয়, সমান হবে। অর্থাৎ যেহেতু সমান্তরালভাবে আসছে এবং সেই সমান্তরালভাবে প্রতিফলন হয়, এই জন্য আপতন কোণও সমান হবে, প্রতিফলন কোণও অবশ্যই সমান হবে। এখন বুঝতে পারবা আলোর ব্যাপ্ত প্রতিফলন, হ্যাঁ, অর্থাৎ ছিন্ন ভিন্ন হয়ে যাবে, যেটা একগুচ্ছ ঠিকই আমরা আলো প্রতিফলন ফালবই। দেখো এই যে এই আলোগুলো, এই প্রত্যেকটা আলো কিন্তু আমাকে আমরা একটা প্রতিফলনের মধ্যে, একটা প্রতিফলকের উপরে আমরা কি করছি, ছাড়ছি আলোটা। তো দেখো এটা কিন্তু এদিকে এসে এভাবে বাধা পায়, এটা এদিক চলে গেছে, একটা একটা গেছে এই দিক বরাবর গেছে, আর একটা এই উপরের দিকে গেছে, আর একটা এই দিক বরাবর চলে গেছে, অর্থাৎ সবগুলো এলোমেলো হয়ে গেছে। আমি কিন্তু ছাড়ছিলাম সমান্তরালভাবে। অর্থাৎ আমরা যদি এটাকে এভাবে সংজ্ঞায়িত করতে পারি, সেটা হলো যদি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি
কোনো পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলনের পর, অর্থাৎ প্রতিফলনের মানে প্রতিফলক পৃষ্ঠে যখন এটা প্রতিফলনের ঘটনা ঘটতেছে, প্রতিফলনের পর আর সমান্তরাল থাকে না, অর্থাৎ এলোমেলো হয়ে গেছে, অর্থাৎ অভিসারী বা অপসারী গুচ্ছে পরিণত হয় না, সব এলোমেলো হয়ে গেছে, তখন সেই আলোর সেই প্রতিফলনকে আমরা ব্যাপ্ত প্রতিফলন বলে গণ্য করি। আচ্ছা, এর জন্য শর্ত হলো আমাদের যে আলোর প্রতিফলনের যে পৃষ্ঠটা হবে অবশ্যই সেটা মসৃণ হওয়া যাবে না, এটা মনে রাখতে হবে। এই ক্ষেত্রে সমান্তরাল রশ্মিগুলো প্রতিফলক পৃষ্ঠের বিভিন্ন বিন্দুতে বিভিন্ন কোণ আপতিত হয়, ফলে তাদের প্রতিফলন কোণও বিভিন্ন হয়। এতে প্রতিফলিত রশ্মিগুলো আর সমান্তরাল থাকে না, বিক্ষিপ্তভাবে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। আচ্ছা, আমরা একটা খুব সুন্দর একটা শিশুর ছবি দেখতে পাচ্ছি। দেখো, সে যে একটা আয়নার মধ্যে, অর্থাৎ একটা প্রতিফলক অর্থাৎ দর্পণ, যেটাকে বলা হয় দর্পণ, মিরর, এর মধ্যে সে সামনে দাঁড়িয়ে আছে, বসে আছে। তো তার যে চেহারাটা আছে সেটা অবিকল দেখতে পাচ্ছে। অর্থাৎ এই যে অর্থাৎ বাইরে থেকে যে একটা আলো এই যে বাবুটার উপরে অর্থাৎ শিশুটার উপরে যখন এই আলোটা প্রতিফলিত হয়েছে, আলোটা পড়ছে, সেই আলোটা আমার যখন দর্পণের মধ্যে বাধা পাইছে, বাধা পায় ঠিক ফিরে আসছে, অর্থাৎ দেখা যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এরকম হচ্ছে না যে এটা যদি এরকম গ্লাস হইতো, যে আমাদের যেরকম জানালার যে গ্লাসগুলো আছে বা যেগুলো দেখা যায়, হ্যাঁ, গাড়ির মধ্যে বসে থাকলে সামনে যে গ্লাসটা আছে ভিতর থেকে ওই আমি সামনে দেখতে পারি, অর্থাৎ সামনের যে জিনিসগুলো দেখতে পাচ্ছি সেটা কিন্তু ওই গ্লাসের ভিতর দিয়ে আমার চোখে প্রবেশ করতেছে, সেগুলো কিন্তু প্রতিসরণ ঘটতেছে। আর প্রতিফলন কখন হয়? যখন আয়না, এর উদাহরণ, বাস্তব উদাহরণ হচ্ছে আয়না। আয়না হতে পারে বা কোনো চকচকে কিছু একটা হইতে পারে, হ্যাঁ, চকচকে প্লেট, বা অনেক সময় আমরা যদি নদীর পাড়ে বা পুকুরের পাড়ের মধ্যে গিয়া আমাদের চেহারা দেখতে পাই, তখন যে চেহারা দেখতে পাচ্ছি সেটা কিন্তু প্রতিফলন করতেছে। হ্যাঁ, যাই হোক, তো এখন আমরা এই যে বাবুটার যে ছবিটা দেখতে পাচ্ছি, অর্থাৎ সে নিজে নিজে তার ছবিটা দেখতে পাচ্ছে, অর্থাৎ তার আলোটা এই দর্পণের মধ্যে বাধা পাইছে, বাধা পেয়ে আবার ফিরে আসছে। অর্থাৎ যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে। এখানে কিন্তু আমাদের এই দর্পণটা কিন্তু মসৃণ, যদি মসৃণ না হয়তো আমাদের চেহারাটা কি হতো, এবড়ো থেবড়ো হয়ে যেত। ঠিক আছে, তুমি যে ভাঙা গ্লাসের মধ্যে বা ভাঙা কিছুর মধ্যে তোমার চেহারা দেখবা চেহারা বিচ্ছিন্ন হয়ে গেছে গা, হ্যাঁ, এলোমেলো দেখা যাচ্ছে। ঠিক আছে, ওইটা কিন্তু আলোর ব্যাপ্ত প্রতিফলন। হ্যাঁ, অর্থাৎ আমরা যদি এটাকে এভাবে বলি, যে মসৃণ তল থেকে আলোক রশ্মি প্রতিফলিত হয়ে ফিরে আসে তাকে দর্পণ বলে। অর্থাৎ যে মসৃণ তলটা, হ্যাঁ, অর্থাৎ এই আয়নাকে বলে। আয়না যেমন চকচকে ধাতব পাত হতে পারে, পলিশ করা টেবিল, হ্যাঁ, সর্বদাই নিজে দর্পণ হিসেবে কাজ করে আমাদের ছবি দেখতে পারি। হ্যাঁ, এরকম। আচ্ছা, এই যে এখানে যেটা আয়না আছে সেটা কিন্তু অবশ্যই কি একটা দর্পণ, যেটাকে আমরা সমতল দর্পণ বলি। হ্যাঁ, এভাবে এটাকে আমরা সমতল দর্পণ সংজ্ঞায়িত করতে পারি। দেখো, অর্থাৎ প্লেন মিরর, কোনো সমতল পৃষ্ঠে যদি মসৃণ হয় এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তবে তাকে সমতল দর্পণ বলে। আমরা প্রত্যেক চেহারা দেখার জন্য যে আয়না ব্যবহার করি সেটি কি? সমতল দর্পণ। এই যে এটা কিন্তু একটা দর্পণ, এটা হইতে পারে দর্পণ কিন্তু এটা গোলীয়, গোল আকার, যেহেতু সব দেখা যাচ্ছে পাশের যে ইয়াগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এখন আমাদের শিখতে হবে গোলীয় দর্পণ কি। হ্যাঁ, যে দর্পণে প্রতিফলক পৃষ্ঠ কোনো গোলকের অংশবিশেষ তাকে গোলীয় দর্পণ বলে। অর্থাৎ গোলকের কোনো একটা অংশবিশেষ, সহজেই বুঝতে পারি, গোলকের অংশবিশেষ থেকে আমরা সেটাকে বলি গোলীয় দর্পণ। তারপর আমরা শিখব প্রতিবিম্ব, ইমেজ। হ্যাঁ, যে আমাদের ছবিটা দেখা যায় যেটাকে আমরা ইমেজ বলি। হ্যাঁ, অর্থাৎ এইখানে আমি আসি, এইখানে একটা মূল ছবি যেটাকে বলা হয় আমাদের যে মূল যে ছবিটা সেটাকে আমরা মূল ছবি ধরবো এটা, আর এই পাশে কিন্তু আছে আমাদের প্রতিবিম্ব, এটা কিন্তু আমাদের ইমেজটা। হ্যাঁ, আচ্ছা, এখন এটা তো একটা দর্পণ, ঠিক আছে, এটা কি একটা দর্পণ। আচ্ছা, কোনো একটি বিন্দু হতে কতগুলো আলোক রশ্মি, এই যে এখান থেকে প্রত্যেকটা কণা কিন্তু সে এখানে আলোর এখানে প্রতিফলিত হয়ে ঠিক যেভাবে যাচ্ছে এভাবে ফিরে আসতেছে। ঠিক আছে, আমি যদি এখান থেকে দেখা শুরু করি, তো এই যে এখান থেকে একটা আলোক রশ্মি আমার এই চোখে গেল,
অর্থাৎ এখানে বাধা পায়ে চলে গেছে, ঠিক এইটা পিছন থেকে আসছে বলে মনে হবে, এটা একটা কথা, ঠিক আছে। তো এই দেখো, কোনো একটি বিন্দু হতে কতগুলো আলোক রশ্মি গমন করে কোনো একটি তলে পতিত হওয়ার পর যদি প্রতিফলিত বা প্রতিসৃত রশ্মিগুলো কোনো একটি বিন্দুতে মিলিত হয় বা কোনো একটি বিন্দু হতে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তবে দ্বিতীয় বিন্দুটি প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলা হয়। অর্থাৎ এখান থেকে সবগুলো এই যে আলোগুলো, এখান থেকে কিন্তু অনেকগুলো আলো প্রবেশ করছে, ঠিক এখানে বাধা পায়ে ফিরে আসছে, এই যে যাকে আমরা দেখতে পাচ্ছি এখানে ভিতর থেকে আসছে বলে মনে হচ্ছে আমার, হ্যাঁ সেটাই বলতেছে। কোনো একটি বিন্দু হতে কতগুলো আলোক রশ্মি গমন করে কোনো একটি তলে পতিত হওয়ার পর যদি প্রতিফলিত বা প্রতিসৃত রশ্মিগুলো কোনো একটি বিন্দুতে, তো এখানে এসে মিলিত হয়ে যাচ্ছে, আমার এখানে সবগুলো এসে এখানে মিলিত হয়েছে, হ্যাঁ। অর্থাৎ মিলিত হওয়ার পরে হয় বা কোনো একটি বিন্দু থেকে অপ্রসৃত হচ্ছে বলে মনে হচ্ছে, তবে দ্বিতীয় বিন্দুটি প্রথম বিন্দুর প্রতিবিম্ব। এভাবে আমরা সংজ্ঞায়িত করি। বাস্তব প্রতিবিম্ব। আচ্ছা, কোনো বিন্দু হতে নিশ্চিত আলোক রশ্মি গুচ্ছ কোনো তলে প্রতিফলিত বা প্রতিসৃত হবার পর যদি দ্বিতীয় কোনো বিন্দুতে প্রকৃতপক্ষে মিলিত হয়, তাহলে ওই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর বাস্তব প্রতিবিম্ব বলে, ঠিক আছে। আর অবাস্তব হবে কোনো বিন্দু হতে নিশ্চিত আলোক রশ্মিগুচ্ছ কোনো তলে প্রতিফলিত বা প্রতিসৃত হবার পর যদি দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসারিত হচ্ছে বলে মনে হয় কথাটা, হ্যাঁ, তবে ওই দ্বিতীয় বিন্দুটি প্রথম বিন্দুর অবাস্তব। এখানে মনে রাখবা এটা কিন্তু অবাস্তব প্রতিবিম্ব। আমার মনে হচ্ছে এই লোকটা আসলে কিন্তু এখানে অবস্থান করতেছে, এই লোকটা তার অবস্থান কিন্তু এখানে, কিন্তু তাকে আমি যখন এই দর্পণের মধ্যে দেখব, তো মনে হচ্ছে সে বিপিছন থেকে আসছে বলে মনে হচ্ছে। এই মনে হওয়াটা হচ্ছে অবাস্তব, এটা অবাস্তব। আর আমরা যখন গলীয় দর্পণে দেখি, এটা কিন্তু ভিতর থেকে না, এটার ছবিটা যদি আমরা দেখতে পারতাম, এটা কিন্তু এই সামনে থেকে আসছে বলে মনে হবে এই ধরনের। অর্থাৎ যে গাড়ির মধ্যে যে গ্লাসগুলো লাগানো হয় গলীয় দর্পণে, এগুলো সব বাস্তব প্রতিবিম্ব হিসেবে আমরা গণ্য করি। আচ্ছা, আজকে আমাদের এটাই শেষ টপিকস, সমতল দর্পণের প্রতিবিম্বের বৈশিষ্ট্য। দর্পণ থেকে বস্তু ও বিম্বের সমান দূরত্ব হতে হবে, দর্পণ থেকে বস্তু ও বিম্বের দূরত্ব সমান হবে, মনে রাখবা। এই যে এখানে চিত্রে দেখতে পাচ্ছি, এই ধরনের অনেক কোয়েশ্চেন আসে। অর্থাৎ এখান থেকে যদি এটা দূরত্ব 3 মিটার হয়, তাহলে অবশ্যই এই লুকটা থেকে, অর্থাৎ এই দর্পণ থেকে ওই যে পিছনে যে ছবিটা আসছে এইটাও 3 মিটার। এইখানে যে প্রশ্নগুলো হয়, এরকম প্রশ্ন হয় যে এই যে মূল যে বিন্দুটা আছে, মূল বিন্দু থেকে প্রতিবিম্বের, হ্যাঁ, বা প্রথম বিন্দু থেকে দ্বিতীয় বিন্দু যে প্রতিবিম্বের দূরত্ব কত, তাহলে কিন্তু এটা হবে 6 মিটার, ওকে। আর দর্পণের প্রতিবিম্ব কত, দর্পণ থেকে যে বলা হয় 3 মিটার, এর এইটা আর এটা সমান হবে, এই কথাটাই সেখানে বলছে। বস্তু ও বিম্ব যে সরলরেখায় অবস্থিত সেটি দর্পণকে লম্বভাবে ছেদ করে। বস্তু ও বিম্ব যে সরল রেখায় অবস্থিত সেই দর্পণকে লম্বভাবে ছেদ করে, অবশ্যই লম্বভাবে ছেদ করে দর্পণটাকে, ঠিক আছে। যেটা লম্ব হবে, কি হবে, অবশ্যই লম্ব হবে। তারপর দেখবা বিম্ব সোজা ও অসৎ। বিম্বটা কি হবে, সোজা হবে এবং অসৎ। বিম্বের পার্শ্ব পরিবর্তন ঘটে, বিম্বের আকার বস্তুর আকারের অবশ্যই সমান হবে। তো আশা করি সবাই বুঝতে পারছো। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।